সিংগাইর সরকারি কলেজের স্নাতক বিবিএস প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বিষয়ভিত্তিক টিউটোরিয়াল ভিডিও পর্বের আলোচনায় মার্কেটিং প্রথম পত্র, প্রিন্সিপাল অফ মার্কেটিং প্রথম পত্রের আলোচনা। আজকে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হচ্ছে মার্কেটিং এনভায়রনমেন্ট বা বাজারজাতকরণ পরিবেশ। বাজারজাতকরণ পরিবেশ তোমাদের বেলায় সিলেবাসে মার্কেটিং পরিবেশ থেকে আলোচনার যে বিষয় সেগুলো হচ্ছে definition of marketing environment, influence of micro and macro environment on marketing, influence of micro and macro environment on marketing, তারপর হচ্ছে responding to the marketing environment, তার বাজারজাতকরণের প্রতি সারা। এমনতর বিষয়গুলি নিয়ে হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ অধ্যায়। প্রথমত আসে বাজারজাতকরণ পরিবেশ বলতে কি বোঝায়। বাজারজাতকরণ পরিবেশ, আমরা বাজারজাতকরণ বলতে যে বিষয়টা জানি সেটা হচ্ছে উৎপাদন পূর্বের কিছু কার্যক্রম থেকে শুরু করে উৎপাদিত পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো এবং তার পরবর্তী কিছু কাজের সমষ্টিকেই একত্রে বাজারজাতকরণ বলা হয়। অর্থাৎ বাজারজাতকরণ কার্যসমূহ, বাজারজাতকরণ পরিবেশ বলতে বোঝায় বাজারজাতকরণ কার্যসমূহ যে পারিপার্শ্বিকতায় সম্পাদিত হয়, সেই যে পারিপার্শ্বিকতা বাজারজাত কার্য সম্পাদিত হয় সেই পারিপার্শ্বিকতাকেই বাজারজাতকরণ পরিবেশ বলা হয়। বাজারজাতকরণ কার্যসমূহ সম্পাদনের ক্ষেত্রে কিছু পরিবেশ আছে, যেই পরিবেশ বাজারজাতকরণ কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে বা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে এবং বাজারজাতকরণ এই পরিবেশের কার্যক্রমকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। এমনতর পরিবেশকে বলা হয় বেষ্টিক পরিবেশ। আর কিছু কার্যক্রম আছে যে কার্যক্রম সমূহ বাজারজাতকরণকে পরোক্ষভাবে প্রভাবিত করে এবং এই পরিবেশের এই কার্যক্রমকে বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করতে পারে না, বা এই পরিবেশের পরিবর্তনের সাথে বাজারজাতকরণ নিজেকে অ্যাডজাস্ট করে বা সমন্বয় রক্ষা করে বাজারজাতকরণ তার কার্যক্রম পরিচালনা করে। এমন পরিবেশকে বলা হয় সামষ্টিক পরিবেশ। অর্থাৎ একটা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। তাহলে এই হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ বলতে যা বোঝায় পরিবেশ সম্পর্কিত ধারণা। অর্থাৎ এমনি পরিবেশ বলতে তো বোঝায় যে মানুষের জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক যে বিষয়গুলো মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে এমনতর বিষয় হচ্ছে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ বা পরিবেশ। আর বাজারজাতকরণ পরিবেশ, বাজারজাতকরণ যেহেতু একটা থিম, চিন্তা বা ধারণা, একটা ব্যবসায়িক যে কার্যক্রম, এমনতর যে বিষয়, এই বিষয়গুলোর উপর যে বিষয়গুলা বাজারজাতকরণ সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে এমনতর বিষয়গুলো হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ। অর্থাৎ বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদিত হয় যে পারিপার্শ্বিকতায়, বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদিত হয় যে পারিপার্শ্বিকতায়, এই পারিপার্শ্বিকতাকেই বাজারজাতকরণ পরিবেশ বলা হয়। তাহলে বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদিত হয় কোন পরিবেশে? যে এই পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বেষ্টিক পরিবেশ আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। এই বেষ্টিক দুই পরিবেশের মধ্যে যেটা বেষ্টিক পরিবেশ, সেই পরিবেশের উপাদান সমূহ বাজারজাতকরণ কার্যক্রমকে
প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, এই পরিবেশকে বাজারজাতকরণ কিছুটা কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু সামষ্টিক পরিবেশ বাজারজাতকরণকে পরোক্ষভাবে প্রভাবিত করে, কিন্তু এই পরিবেশকে বাজারজাতকরণ অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু এই পরিবেশের পরিবর্তনের সাথে বাজারজাতকরণ সমন্বয় রক্ষা করে তার বাজারজাতকরণ কর্মসূচি গ্রহণ করে। এ হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ বলতে যা বোঝায়, ডিফিনিশন অফ মার্কেটিং এনভায়রনমেন্ট। তারপর হচ্ছে বাজারজাতকরণ, যেটা বাজারজাতকরণের যে ইনফ্লুয়েন্স অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এনভায়রনমেন্ট অন মার্কেটিং, অর্থাৎ বাজারজাতকরণের উপর ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশের প্রভাব। বাজারজাতকরণের উপর ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশের প্রভাবের কথা আলোচনা করতে গেলে ব্যষ্টিক পরিবেশ এবং সমষ্টিক পরিবেশের সংজ্ঞাগত ধারণা থেকে আমরা ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশ সম্পর্কে জানতে পেরেছি, এবং ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশের বিস্তারিত বিষয়গুলা নিয়েই হচ্ছে ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশ কিভাবে বাজারজাতকরণ কার্যক্রমকে প্রভাবিত করে। প্রথমত আমরা ব্যষ্টিক পরিবেশ এবং ব্যষ্টিক পরিবেশের যেই বিষয়গুলা সেগুলোর উপর আমরা আলোকপাত করব। প্রথমত আছে ব্যষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের যে বিষয় সেগুলো হচ্ছে একটা, যেটা বলছি আমরা, যেগুলা কোম্পানির কাছাকাছি অবস্থান করে সেগুলো হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, এবং এই পরিবেশ বাজারজাতকরণ কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে বা সরাসরিভাবে বাজারজাতকরণ কার্যক্রম প্রভাব বিস্তার করে। যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যেমন কোম্পানি, সরবরাহকারী, বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি, গ্রাহক, প্রতিযোগী, জনগোষ্ঠী। যেমন প্রথম যেটা কোম্পানি, একটা কোম্পানি সে নিজেই নিজের পরিবেশের উপাদান। যেমন একটা কোম্পানি যে বিভিন্ন বিভাগ থাকে, যেমন বলে ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ, অর্থায়ন বিভাগ, শ্রমিক কর্মী বিভাগ, গবেষণা ও উন্নয়ন বিভাগ, এমনতর প্রতিষ্ঠানের ব্যক্তি কার্য তৎপরতা বা কর্মযজ্ঞের আলোকে বিভিন্ন বিভাগ সৃষ্টি হয়, এবং প্রত্যেকটা বিভাগই বাজারজাতকরণ কার্যক্রমকে প্রভাবিত করে। এবং বাজারজাতকরণ কার্যক্রম প্রত্যক্ষভাবে এই সমস্ত একটা কোম্পানির অন্যান্য সকল বিভাগের কার্যাবলীর উপর তার কাজের গতি দ্বারা বা তার কর্মসূচি কি করবে নির্ভর করে। যেমন উৎপাদন বিভাগ, যেমন বাজারজাতকরণ বিভাগ কোনো একটা পণ্য উৎপাদনের জন্য কি বলে যে পরামর্শ গ্রহণ করলে বা উৎপাদনের মধ্যে কোনো কোম্পানির কোনো পরিবর্তন আনতে গেলে তাদের শ্রমিক কর্মী বিভাগের সাথে সংশ্লিষ্টতা রাখতে হয়। নতুন করে কোনো পণ্য উন্নয়ন করতে গেলে উৎপাদন বিভাগের সাথে, অথবা কি বলে পণ্য উন্নয়ন করতে গেলে তার সাথে শ্রমিক কর্মী বিভাগ বা প্রকৌশল বিভাগ, গবেষণা উন্নয়ন বিভাগ এরকমভাবে সংশ্লিষ্টতা থাকে। তাই তো একটা কোম্পানির অভ্যন্তরস্থ যে বিভাগগুলো থাকে, এই বিভাগগুলো কোম্পানির কার্যক্রমকে সরাসরি কি করে থাকে, প্রভাবিত করে থাকে। কোম্পানি, তারপরে যে সরবরাহকারী বলতে বোঝায় যে একটা কোম্পানির যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়, উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সে উৎপাদনের অনেক উপকরণ, অনেক বিষয় সে বিভিন্ন সরবরাহকারীর মাধ্যমে কি করে থাকে, সরবরাহ করে থাকে। যারা প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত বা উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত, তাদের বিভিন্ন উৎপাদন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ তারা বিভিন্ন সরবরাহকারীর মাধ্যমে সরবরাহ করতে হয়। যেমন কাঁচামাল সরবরাহকারী, লোকবল সরবরাহকারী, মেশিন যন্ত্রপাতি সরবরাহকারী, তারপরে ভূমি বা কি বলে যে অবস্থান সংক্রান্ত যে বিষয়, যে এগুলো সরবরাহকারী। এরকম সরবরাহকারী একটা কোম্পানির উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত যে সমস্ত উপকরণ বা যে সমস্ত বিষয়গুলো কোম্পানি বিভিন্ন সংস্থার মাধ্যমে সরবরাহ করে, এই সমস্ত সরবরাহকারী ও বাজারজাতকরণ কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে থাকে। তারপর যে কোম্পানির সরবরাহকারী বাজারজাতকরণ মধ্যস্থকারী বলতে বোঝায় যে আমরা জানি যে স্থান এবং সময়ের কারণে বিভিন্ন প্রেক্ষাপটে যে মধ্যস্থকারবাড়ির আবির্ভাব। এখন মধ্যস্থকারবাড়ির আবার বিভিন্ন ধরন থাকে, যেমন বস্তুগত বন্টনে ভূমিকা পালনকারী মধ্যস্থকারবাড়ি, যেমন কি বলে যে ট্রান্সপোর্টেশন, গুদামজাতকরণ, এগুলো হচ্ছে বস্তুগত বন্টনে ভূমিকা পালনকারী মধ্যস্থকারী। আর একটা হচ্ছে কি বলে যে অর্থ সংস্থানকারী মধ্যস্থকারবাড়ি, যারা কি বলে যে আর্থিক সংশ্লিষ্ট বিষয়ে কোম্পানির সাথে সংশ্লিষ্ট বা কোম্পানি আর্থিক সংশ্লিষ্ট বিষয়ে যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত, যেমন ব্যাংক, বীমা, আর্থিক এরকম, আর সরকারি বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান।
তারপরে হচ্ছে কি বলে সেবা সংস্থামূলক মধ্যস্থ কারবার। সেবা সংস্থা মানে যেমন কোনো বিজ্ঞাপনী সংস্থা বা বাজারজাতকরণ গবেষণামূলক প্রতিষ্ঠান, এমনতর বিষয়গুলো হচ্ছে সেবা সংস্থা, সেবা প্রদানকারী মধ্যস্থ কারবারি। তাহলে আবার কিছু আছে যে কি বলে যে বস্তুগত বন্টন বা কি বলে যে পণ্য বিক্রয়কারী হিসেবে মধ্যস্থ কারবারি, যেমন পাইকারি এবং খুচরা কারবার, এরাও মধ্যস্থ কারবারি, কিন্তু এরা কোম্পানির পণ্য মালিকানা গ্রহণ করে পণ্য বিক্রয় মধ্যস্থ কারবারি হিসেবে কি রাখে, ভূমিকা রাখে। এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলা বা এই সমস্ত মধ্যস্থ কারবারিরা সরাসরি বাজারজাত কার্যক্রমকে কি করে থাকে, প্রভাবিত করে থাকে। তাহলে কোম্পানি, সরবরাহকারী, বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি, গ্রাহক বা ক্রেতা। একটা কোম্পানি পণ্য উৎপাদন করে সেই পণ্য বিক্রি করার জন্য যত রকম ক্ষেত্র থেকে উৎপাদিত পণ্যের ক্রেতা হতে পারে, বা কোম্পানি তার উৎপাদিত পণ্য যত রকম প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সে তার পণ্য বিক্রি করতে পারে, বা যে সমস্ত পক্ষের কাছে সে তার পণ্য বিক্রি করতে পারে, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ওই পক্ষগুলাই হচ্ছে বা ওই মহলগুলো হচ্ছে প্রতিষ্ঠানের গ্রাহক। এই গ্রাহককে আবার কতগুলা, যেমন কি বলে যে ভোক্তা, যারা একান্ত নিজের ভোগের জন্য পণ্য ক্রয় করে, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য না, ভোক্তা বাজার। তারপর হচ্ছে ব্যবসায়িক বাজার বলছে যারা পণ্য বিক্রেতার বাজার, যারা পণ্য ক্রয় করে প্রক্রিয়াজাত করার জন্য পণ্য ক্রয় করে, এমনতর বাজার। তারপরে হচ্ছে পণ্য বিক্রেতার বাজার, যেমন পাইকারি বাজার এবং খুচরা বাজার। তারপরে হচ্ছে কি বলে সরকারি বাজার বলতে সরকারি বিভিন্ন সংস্থা, সরকারের প্রতিনিধিত্ব করে সরকারি বিভিন্ন সংস্থা অনেক সময় কোনো প্রতিষ্ঠান থেকে তারা তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী, বা সরকারি পর্যায়ে বিভিন্ন শিল্প কারখানা বা মানে প্রক্রিয়াজাতকারী কোনো প্রতিষ্ঠান, তারাও পণ্য মানে বিভিন্ন কোম্পানি থেকে, প্রতিষ্ঠান থেকে কি করে থাকে, পণ্য ক্রয় করে থাকে। এমনতর প্রতিষ্ঠানও কোনো প্রতিষ্ঠানের জন্য বিক্রয়কারী মানে কি বলে ক্রয়কারী প্রতিষ্ঠান হতে পারে। তাহলে কোম্পানি এই সমস্ত প্রতিষ্ঠানের কাছে, সরকারি পর্যায়ে এই সমস্ত প্রতিষ্ঠানের কাছে তার পণ্য বিক্রির ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তাহলে কি বলে যে সরকারি ক্রেতা, আন্তর্জাতিক ক্রেতা বলতে বোঝায় যে মানে কোনো একটা প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য দেশের কি বলে যে আঞ্চলিক পর্যায়ে, স্থানীয় পর্যায়ে বা কি বলে দেশ ছেড়ে বহির্বিশ্বেও সে তার পণ্য কি করতে পারে, বিক্রি করতে পারে। বহির্বিশ্ব রপ্তানি, সেটা কি বলে যে রপ্তানি বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য। এবং সে বিদেশি ক্রেতার কাছেও, বিদেশি অন্য কোনো দেশের ক্রেতার কাছেও সে তার পণ্য বিভিন্ন পর্যায়ের পণ্য বিক্রেতার অথবা কি বলে সরকার, বিদেশি মানে অন্য দেশের সরকার বা এরকম পর্যায়ের অন্যান্য ক্রেতারা, বিদেশি ক্রেতারাও তার কাছ থেকে কি করতে পারে, পণ্য ক্রয় করতে পারে। তাহলে এই হচ্ছে কি বলে যে কি বলে যে গ্রাহক, বিভিন্ন পর্যায়ের গ্রাহক এইভাবে কোম্পানি বা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য কি হতে পারে, গ্রাহক হতে পারে। তাহলে কোম্পানি, সরবরাহকারী, বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি, গ্রাহক, প্রতিযোগী বলতে বোঝায় একটা কোম্পানি যে অবস্থানে আছে তার থেকে, তার সমপর্যায়ের অথবা তার থেকে কি বলে যে মানে ব্যবসায়িক স্ট্রেংথ বা শক্তির দিক থেকে তার থেকে শক্তিশালী প্রতিযোগী, বা তার থেকে কি বলে যে নিম্ন পর্যায়ের প্রতিযোগী, অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিযোগী, তার বাজারজাতকরণ কার্যক্রমকে, প্রতিযোগী ব্যবসায়িক কার্যক্রম সংশ্লিষ্ট বা কি বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমকে কি করে থাকে, প্রভাবিত করে থাকে। সংশ্লিষ্ট কোম্পানির পণ্যের মান, গুণাগুণ, ক্রেতার আস্থা, তার বিজ্ঞাপন, তার ব্যবসায়িক কৌশল অন্য একটা কোম্পানির বিষয়, অন্য কোনো কোম্পানির বিষয়কে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমকে অবশ্যই বিভিন্ন বাজারজাতকরণ কার্যক্রমের দৃষ্টিভঙ্গিতে সে কি করে থাকে, প্রভাবিত করে থাকে, এমনতর বিষয়। তাহলে কোম্পানি, সরবরাহকারী, গ্রাহক, প্রতিযোগী। তারপর যে জনগোষ্ঠী বলতে বোঝায় আসলে সকল মহল। একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান যে অবস্থানে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে, এই অবস্থানে যে বিভিন্ন পক্ষ থাকে প্রাতিষ্ঠানিকভাবে মানে প্রতিষ্ঠিত বা প্রাতিষ্ঠানিকভাবে পরিচয়ে, যেমন অর্থসংস্থান, আমরা আগেও বলেছি অর্থসংস্থানকারী জনগোষ্ঠী বলতে বোঝায় দেশীয় এবং আন্তর্জাতিক, সরকারি বেসরকারি, দেশীয়ভাবে সরকারি বেসরকারি এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান
একটা প্রতিষ্ঠানের কার্যক্রমকে বাজারজাতকরণ কার্যক্রমকে প্রভাবিত করে থাকে। কি বলে অর্থসংস্থান জনগোষ্ঠী, যেমন গণমাধ্যম জনগোষ্ঠী বলতে বোঝায় যে দেশের কি বলে যে গণমাধ্যমের মধ্যে যে গণমাধ্যমকে অনেক সময় কি বলে ফোর্থ স্টেট, চতুর্থ শক্তি বলে, একটা রাষ্ট্রের চতুর্থ শক্তি গণমাধ্যমের প্রিন্ট মিডিয়া আর একটা অডিও ভিডিও ভিজুয়াল মিডিয়া। যেমন কি বলে সংবাদপত্র অনেক ভাগ থাকতে পারে। তারপরে হচ্ছে যে রেডিও টেলিভিশন, এই সমস্ত মিডিয়াগুলো একটা কোম্পানির কার্যক্রমকে প্রভাবিত করে থাকে। ভালো কোনো কাজ করলে কোম্পানি সেটা পত্রপত্রিকাতে প্রকাশ হলো, কোনো সম্পাদকীয় নিবন্ধন প্রকাশ করলো, বা রেডিও টেলিভিশনে সেটার ভালো দিকগুলো তুলে ধরলো অথবা খারাপ দিকগুলো তুলে ধরলো, এতে করে কোম্পানির কার্যাবলী কি হয়, প্রভাবিত হয়। তাহলে গণমাধ্যম জনগোষ্ঠী বা গণমাধ্যম জনগোষ্ঠীর সাথে মিডিয়া পার্সোনালিটি যারা আছে তাদের সাথেও কোম্পানির কি বলে যে যোগাযোগ রাখতে হয়, বা তারাও অনেক সময় প্রতিষ্ঠানের কার্যক্রম গতিবিধি বা বিভিন্ন বিষয়গুলা বাজারজাত কার্যক্রমের ফলে সমাজের অর্থনীতিতে বা দেশীয় ভোক্তার স্বার্থ রক্ষার্থে মানে কি ধরনের কি কার্যক্রম পরিচালনা করতেছে, ভোক্তার স্বার্থ রক্ষাকারী বিভিন্ন ভূমিকাও তুলে ধরে, আবার স্বার্থ রক্ষা না হলে বা স্বার্থের পরিপন্থী কোনো কিছু সেটাও তুলে ধরে। সেই ক্ষেত্রে এই সমস্ত কি বলে যে গণমাধ্যম জনগোষ্ঠীর সাথেও গণমাধ্যম জনগোষ্ঠী বাজারজাত কার্যক্রমে ব্যাপকভাবে কি করে থাকে, প্রভাবিত করে থাকে। হচ্ছে গণমাধ্যম জনগোষ্ঠী। তারপরে হচ্ছে সরকারি জনগোষ্ঠী বলতে যেটা বোঝায় আসলে একটা মানে বেসরকারি উদ্যোগে যতভাবেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হোক, বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা হোক, ব্যক্তি উদ্যোগকে বাস্তবায়ন করতে গেলে সেখানে কিন্তু রাষ্ট্রীয় সাপোর্ট বা রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক সাপোর্টের অনেক ক্ষেত্রে প্রয়োজন আছে। যেমন নিরাপত্তার ক্ষেত্রে, তারপরে উৎপাদিত পণ্যের মান নিশ্চয়তার ক্ষেত্রে, উৎপাদিত পণ্যের মান কি বলে প্রতিষ্ঠার ক্ষেত্রে, তারপরে কি বলে যে আন্তর্জাতিক পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে, তারপরে হচ্ছে কি বলে যে কর আদান কি বলে যেমন এনবিআর, তারপরে ন্যাশনাল রেভিনিউ সংস্থা যেগুলো আছে, তারপরে পণ্যের মান রক্ষাকারী যেমন বাংলাদেশের ক্ষেত্রে বিএসটিআই আছে, তারপরে পরিবেশ অধিদপ্তর, তারপরে সরকারি বিভিন্ন কি বলে যে ফোর্স অথবা সরকারি বিভিন্ন সেক্টর, যেমন কি বলে যে বিদ্যুৎ বিভাগ, তারপরে হচ্ছে যেমন গ্যাস অথবা জ্বালানি, এই সমস্ত বিভাগের সাথে এগুলা কিন্তু ব্যক্তি পর্যায়ে এই সমস্ত প্রতিষ্ঠানের মালিকানা ওইভাবে না থাকলেও কিন্তু সরকারি সাপোর্টে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গেলে উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত, তারপরে হচ্ছে উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত যোগাযোগ, উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত কি বলে যে জ্বালানি শক্তি, কাঁচামাল সরবরাহ, সরকারি পর্যায়ে অনেক সংস্থা এই সমস্ত বিষয়ে তদারকি বা এই সমস্ত বিষয়ে অনুমোদন বা এই সমস্ত বিষয়ে কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থাকে। তাহলে এইভাবে সরকারি বিভিন্ন বিষয়েও কিন্তু কি করে থাকে, বাজারজাতকরণ কার্যক্রমকে কি করে থাকে প্রভাবিত করে। সরকারি, এটাকে বলা হচ্ছে সরকারি জনগোষ্ঠী। তারপর হচ্ছে কি বলে স্থানীয় জনগোষ্ঠী। একটা ব্যবসা প্রতিষ্ঠান যেই কি বলে অবস্থানে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, ওই অবস্থানে যে কমিউনিটি কর্মকাণ্ড বা ওই অবস্থানের সাথে যারা বিভিন্নভাবে জড়িত বিভিন্ন সংস্থা, আশেপাশের যে সমস্ত বিষয়ের প্রতিষ্ঠান থাকে, তারাও সংশ্লিষ্ট বাজারজাত প্রতিষ্ঠানের কার্যক্রমকে বিভিন্নভাবে কি করে থাকে, প্রভাবিত করে থাকে। তারপরে স্থানীয় জনগোষ্ঠী বা সর্বসাধারণ বলতে বোঝায় যে একটা যে কমিউনিটিতে বা যে অবস্থানে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা বাজারজাতকারী সংস্থা বা একটা বাজারজাতকারী প্রতিষ্ঠান বা একটা কোম্পানি তার বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করে, তার বাজারজাতকরণ পরিচালনা করতে গেলে স্থানীয় অবস্থানে সর্বসাধারণের সাথে তার সম্প্রীতি বা তার ভালো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্থানীয় জনগণের জনরোষে কোনো কোম্পানির ব্যাপক ক্ষতি হতে পারে, বা স্থানীয় জনগণের যদি সমর্থন থাকে তাহলে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা, উৎপাদন বন্টনে অনেক অনুকূল কি বলে যে অবস্থানে সে তার ব্যবসায়িক কার্যক্রম কি করতে পারে, পরিচালনা করতে পারে। স্থানীয় লোকদের সাপোর্ট, অনেক সময় প্রতিষ্ঠান যেখানে স্থাপন করা হয় স্থানীয় লোকদের বিভিন্ন অপতৎপরতা প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হতে পারে, কিন্তু স্থানীয় লোকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হয়, এমনতর বিষয়। তারপরে হচ্ছে যেটা যে আভ্যন্তরীণ জনগোষ্ঠী যেটা বোঝায় সেটা হচ্ছে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান তার অভ্যন্তরস্থ যে কি বলে যে বিভিন্ন
কর্মকর্তা কর্মচারী শ্রমিক উচ্চ পর্যায় থেকে একবার নিম্ন পর্যায়ের সমস্ত একটা প্রতিষ্ঠানের যারা কোম্পানির কাজে উৎপাদন বন্টন নীতি নির্ধারণ বা বিভিন্ন পর্যায়ে কর্মরত তারাও কিন্তু প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রভাবিত করে। যে প্রতিষ্ঠানে কাজ করে সে তার ওই প্রতিষ্ঠানের পণ্যকে যদি গুরুত্ব দেয়, ওই প্রতিষ্ঠানের নীতি উদ্দেশ্য আদর্শ বা প্রতিষ্ঠানের ভাবমূর্তির বিষয়ে যদি সে প্রতিকূল ধারণা করে, তাহলে তো এই জন্য প্রতিষ্ঠানের যে রিসোর্স অভ্যন্তরস্থ যে কর্মী বাহিনী বিভিন্ন পর্যায়ের প্রত্যেকেই কিন্তু কোম্পানির কার্যক্রমকে প্রভাবিত করে এবং কোম্পানি তাদের ব্যাপারেও কোম্পানির আলাদা বা বাজারজাত স্বার্থ রক্ষা করতে গিয়ে কোম্পানি তাদের ব্যাপারে আলাদা নীতি বা পলিসি কি করে থাকে গ্রহণ করে থাকেন। এই হচ্ছে যে বেষ্টিক পরিবেশের যে উপাদানসমূহ। আমরা এই বেষ্টিক পরিবেশের উপাদানসমূহ বাজারজাত কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে থাকে এবং এই পরিবেশের উপাদানসমূহর মধ্যে থেকে কোনো ক্ষেত্রে বাজারজাতকরণ কোনো ক্ষেত্রে বাজারজাতকরণ তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। তাই তো বেষ্টিক পরিবেশকে অনেক সময় নিয়ন্ত্রণযোগ্য উপাদানে বলা হয় বাজারজাতকরণ পরিবেশের। তাই আমি আবার বলছি, বাজারজাতকরণ পরিবেশের বেষ্টিক পরিবেশের যে উপাদানসমূহ, বেষ্টিক পরিবেশের উপাদানসমূহ হচ্ছে কোম্পানি, সরবরাহকারী, বাজারজাতকরণ মধ্যস্থকারী, গ্রাহক, প্রতিযোগী এবং জনগোষ্ঠী, এবং এগুলার বিভিন্ন আঙ্গিকতা কেমন হতে পারে এবং এগুলা বাজারজাত কার্যক্রমকে প্রভাবিত করে আমরা এই সম্পর্কে আলোকপাত করলাম। তারপরে হচ্ছে বাজারজাতকরণ যে পরিবেশ, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। আমরা আগে বলছি যে সামষ্টিক পরিবেশ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে পরিবেশের উপাদানসমূহ বাজারজাতকরণ কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে, কিন্তু এই পরিবেশের কার্যক্রমকে বাজারজাতকরণ নির্বাহী নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু তার সাথে সামঞ্জস্য রক্ষা করে যেই চলতে হয় বাজারজাতকরণকে, সেটি হচ্ছে সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ হচ্ছে কি বলে জনসংখ্যা বিষয়ক পরিবেশ, অর্থনৈতিক, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক এবং সাংস্কৃতিক। এগুলো হচ্ছে সামষ্টিক পরিবেশের উপাদান। সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ যেমন জনসংখ্যা বিষয়ক পরিবেশ। জনসংখ্যা বিষয়ক পরিবেশের মধ্যে আবার এটার সাথে জড়িত যে বিষয়গুলো, যেমন জনসংখ্যা, একটা দেশের সামগ্রিক জনসংখ্যার বয়স কাঠামো, পরিবর্তিত পারিবারিক জীবন, জনসংখ্যার ভৌগোলিক বন্টন, তারপরে জনসংখ্যার যে ডেমোগ্রাফিক ফ্যাক্টর, তার বয়স, আয়, লিঙ্গ, পেশা, এমনতর বিষয়, এগুলো কিন্তু বাজারজাতকরণ কার্যক্রমকে পরোক্ষভাবে ব্যাপকভাবে পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে। যেমন আমরা যদি একটি দেশের সামগ্রিক জনসংখ্যার বয়স কাঠামো, একটা বাজারজাত প্রতিষ্ঠান একটা দেশের মোট জনসংখ্যা বাজারজাত কার্যক্রমকে রিপ্রেজেন্ট করে থাকে। দেশের সামগ্রিক জনসংখ্যার অনুপাতে একটা দেশের সামগ্রিক জনসংখ্যার ভোগ প্রবণতা কেমন, ওই দেশের মানুষের মোট সংখ্যা কত, কোন ধর্মের কত, তাদের ভোগ প্রবণতা, তাদের আয়, রুচি, অভ্যাস, এমনতর বিষয়গুলা, এবং কোন বয়স কাঠামোর মধ্যে কি পরিমাণ ভোক্তা শ্রেণী প্রতিনিধিত্ব করতেছে, তার আলোকে প্রতিষ্ঠানকে আবার তাদের উপযোগী কি বলে যে মৌলিক চাহিদার আলোকে সেই পণ্য উৎপাদনের জন্য কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে এবং তাদের পরিবর্তনশীল বিভিন্ন প্রেক্ষাপটে তাদের আয়, রুচি, অভ্যাস এগুলোর মধ্যে পরিবর্তন আসে। তাহলে এই জন্য বলা হচ্ছে যে এই সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ পরোক্ষভাবে বাজারজাত কার্যক্রমকে প্রভাবিত করে থাকে। দেশের সামগ্রিক জনসংখ্যার বয়স কাঠামো, পরিবর্তিত পারিবারিক জীবন, যেমন পরিবর্তিত পারিবারিক জীবন বলতে যেটা বোঝায় যে এখন যে বয়স আছে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য একটা বয়সের প্রতিনিধিত্ব করে। যেমন বয়সের দিক থেকে যে শিশু, শৈশব, কৈশোর, যুবক, তারপরে হচ্ছে প্রাপ্তবয়স্ক, বয়োবৃদ্ধ, বৃদ্ধ, এবং প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আলাদা ভোগ চরিত্র প্রতিনিধিত্ব করে। তারপরে পরিবর্তিত পারিবারিক জীবন, জীবন কাঠামোর মধ্যে যে কি বলে যে মানুষ যে পারিবারিক জীবন শিশু শুরু করে, প্রথমত যে কি বলে যে দম্পতি, নবদম্পতি, তারপরে কি বলে যে এক সন্তান অথবা দুই সন্তান, তারপরে এই সন্তান আবার বড় হতে থাকে, তাদের উপর নির্ভরশীল সন্তান, আবার এক পর্যায়ে আবার সন্তানরাই আবার কি বলে যে তাদের বয়স কাঠামোতে তারাও পরিবর্তিত পারিবারিক, তারাও আবার সাংসারিক জীবনে প্রবেশ করে, এমনতর বিষয়গুলা। এবং প্রত্যেকটা এই যে নির্দিষ্ট বয়সের মধ্যে যে ভোগ চরিত্র, নির্দিষ্ট বয়সের কারণে নির্দিষ্ট
কি বলে যে পারিবারিক জীবনের যে স্তরগুলো অতিক্রম করতে গিয়ে যে কখন কিভাবে বুক চরিত্রের মধ্যে পরিবর্তন আসে বা পারিবারিক কি বলে কাঠামোর মধ্যে পরিবর্তন আসে, এগুলো বাজারজাতকরণ কার্যক্রমকে কি করে থাকে, প্রভাবিত করে থাকে। তাহলে এমনতর বিষয় যেটা পরিবর্তিত পারিবারিক জীবন, তারপর জনসংখ্যার ভৌগোলিক বন্টন। জনসংখ্যার ভৌগোলিক বন্টন বলতে বোঝায় মানুষ কি বলে যে কর্মের সন্ধানে অধিকতর কর্মসংস্থানের সুযোগে শহর থেকে কি বলে নগরে, শহর থেকে শুধু তা না দেশ থেকে বিদেশে এমনভাবে সে তার কি বলে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় জনসংখ্যার ভৌগোলিক কি বলে স্থানান্তরিত হয়। স্থানান্তরিত কোনো কোনো ক্ষেত্রে মানুষ একক ভাবে তার কি বলে জীবন অতিবাহিত করে, সেখানে পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে সে ব্যাচেলর লাইফ কি বলে যে লিড করে। এভাবে মানে যৌথভাবে বসবাস করতে গেলে একরকম ভোগ প্যাটার্ন, আবার এককভাবে বসবাস করতে গেলে একরকম ভোগ প্যাটার্ন, আবার জনসংখ্যার ভৌগোলিক বন্টনের কারণে যেখানে কর্মসংস্থানের সুযোগ বেশি, যেখানে আয় তৎপরতা বেশি, সেখানে অল্প জায়গাতে অধিক লোকের কি বলে যে সমাবেশ, অধিক লোকের বসবাস, সেই অবস্থানকে কেন্দ্র করে সেই অবস্থানে কি বলে যে মানুষের উপযোগী, চলার উপযোগী বিভিন্ন উৎপাদিত পণ্য সামগ্রী মানে বিষয় বিবেচনা, এমনতর বিষয়গুলা কিন্তু বাজারজাতকরণ কার্যক্রমকে প্রভাবিত করে থাকে। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে জনসংখ্যার বিষয়ক কি বলে যে বেষ্টিক পরিবেশের উপাদান, জনসংখ্যা বিষয়ক। তারপর হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দুইটা বিষয়, একটা হলো আয়ের পরিবর্তন ধারা, আর একটা হচ্ছে ভোক্তার ব্যয়দাসের পরিবর্তন। আয়ের পরিবর্তনের দ্বারা হচ্ছে আমরা সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের আয়ের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি, কর্মসংস্থান থেকে আয় থেকে ব্যয়, আবার বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় সমষ্টিক অর্থনীতির কারণে যে বিভিন্নভাবে রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করা হয়, তাতে করে কি বলে যে দেশের বিভিন্ন উৎপাদন, সমষ্টিক সেন্সে দেশের উৎপাদন কার্যক্রম বা ঋণ প্রবণতা, এই সমস্ত কার্যক্রম থেকে মানুষের যে মোট আয় বাড়লেও অনেক সময় দেখা যাচ্ছে যে তার প্রকৃত আয় কিন্তু বাড়েনি, কেননা মুদ্রাস্ফীতির ফলে ক্রয় ক্ষমতা হ্রাস পায়। এমনতর বিষয়গুলো কিন্তু বাজারজাতকরণ কার্যক্রমকে প্রভাবিত করে থাকে। তারপরে আয় প্রবণতা, ভোক্তার ব্যয়দাসে পরিবর্তন। ব্যয়দাসে পরিবর্তনে ভোক্তা তার আয় থেকে ব্যয় করে, এবং কোনো কোনো ক্ষেত্রে ভোক্তার মানে কি বলে যে তার অবস্থার পরিবর্তন হলে কি বলে যে খাদ্য বা প্রয়োজনীয় এই সমস্ত ক্ষেত্রে ব্যয় কমে যায়। অন্যান্য তার স্ট্যাটাস পরিবর্তন বা তার সামাজিক দৃষ্টিভঙ্গি, মর্যাদা, এই সমস্ত কারণে তার ব্যয় বেড়ে যায়। তাই তো ভোক্তার আয় দাস এবং ভোক্তার আয়ের পরিবর্তনের দ্বারা এবং ভোক্তার ব্যয় দাসের পরিবর্তন তার বাজার মানে কোম্পানি বা প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে। তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বাজারজাতকরণ কার্যক্রমকে পরোক্ষভাবে হলেও ব্যাপকভাবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বাজারজাতকরণ কার্যক্রমের উপর। যেমন কাঁচামালের ক্রমহ্রাসমান যোগান, বর্ধিত জ্বালানি খরচ, পরিবেশ দূষণের উচ্চমাত্রা, তারপরে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার সরকারি হস্তক্ষেপ, এমনতর বিষয়গুলোর আলোকে কিন্তু প্রাকৃতিক পরিবেশ বাজারজাতকরণ কার্যক্রমকে সমষ্টিক পরিবেশের উপাদান হিসেবে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। যেমন কাঁচামালের ক্রমহ্রাসমান যোগান, মানুষ তার বৈশ্বিক কর্মকাণ্ডের ফলে সারা বিশ্বব্যাপী যে বিভিন্ন প্রতিনিধিত্বশীল উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ আছে, নিজেরা ওদের ভবিষ্যতে উৎপাদন ক্ষমতাকে নিজের নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনে সারা বিশ্বব্যাপী তারা কি বলে মানে নিজেদের উৎপাদন ক্ষমতা মানে ওদের ভবিষ্যতে মুনাফার উদ্দেশ্যে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য এই সমস্ত কি বলে যে গ্রাস করতে চায়। তাই তো কি বলে অথবা জ্বালানি শক্তি, বিশ্বব্যাপী যে জ্বালানি শক্তির সংকট, সেটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। এবং সারা বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ যে কলহ, সারা বিশ্বব্যাপী যে মানে কি বলে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাও এই কারণে প্রাকৃতিক পরিবেশ উপাদান হিসেবে যে কাঁচামালের ক্রমহ্রাসমান যোগান। কাঁচামাল একসময় যে মানে কিছু বিষয় আছে, যেমন পানি, তারপরে হচ্ছে কি বলে মানে মাটি, তারপরে বায়ু, এমনতর বিষয়গুলো প্রাকৃতিক উপাদান হলো। এগুলো বর্তমানে মানে বিশুদ্ধ বায়ুর সংকট, তারপরে বিশুদ্ধ পানির সংকট,
এগুলা অতিরিক্ত ব্যবসায়িক কর্মকাণ্ডের ফলে আবার এই প্রাকৃতিক মূল উপাদানগুলা, মৌলিক উপাদানগুলা এভাবে ক্ষতির সম্মুখীন। আবার কাঁচামাল উৎপাদন, এটাও উৎপাদনের প্রাকৃতিক মৌলিক উপাদান। তাহলে এই সমস্ত বিষয়গুলো বাজারজাতকরণ কার্যক্রমকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। তারপরে হচ্ছে এই প্রাকৃতিক উপাদান, আমরা যেটা বললাম যে কাঁচামালের ক্রমসমান যোগান, বর্ধিত জ্বালানি খরচ, উচ্চ হারে যেভাবে উৎপাদন খরচের একটা বিরাট অংশ হচ্ছে জ্বালানি খরচ। জ্বালানির সংকট হিসেবে বর্তমানে এখনও সারা বিশ্বব্যাপী যে পেট্রোলিয়াম সারা বিশ্বের বিভিন্ন দেশে যে সংকট এবং সারা বিশ্বে যে পরিমাণ রিজার্ভ, এবং তার থেকে অধিকাংশ যে সমস্ত দেশ শিল্পোন্নত, তাদের দেশে তাদের উৎপাদন থাকার পরেও তারা যে সমস্ত দেশ মানে উৎপাদনের দিক থেকে বেশি কিন্তু শিল্প উন্নত না, সেই সমস্ত দেশ থেকে তারা তাদের মানে ভবিষ্যৎ উৎপাদন রিজার্ভে মানে নিরাপদ মজুদের জন্য তারা এইভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। তাহলে কাঁচামালের ক্রমসমান যোগান, বর্ধিত জ্বালানি খরচ, পরিবেশ দূষণের উচ্চ মাত্রা এবং অতিরিক্ত উৎপাদন কার্যক্রমের পরে ব্যাপক হারে পরিবেশ দূষণ হচ্ছে, সেটাকেও খেয়াল রাখতে হয়। এবং সেগুলো বাজারজাতকরণ, পৃথিবীর প্রতিনিধিত্ব, যেমন পৃথিবীর 7টি শিল্পোন্নত দেশ, তারা কিন্তু বিশ্বের যে পরিমাণ বায়ু দূষণ হয় বা পানি দূষণ হয়, কি বলে যে পানি দূষণ এবং বায়ু দূষণের মানে বেশিরভাগ অংশ তাদের যে ব্যাপকভাবে তাদের উৎপাদন কার্যক্রমের যে ব্যাপকতা, সেই ব্যাপকতা থেকে পৃথিবীর যে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠে পানির উষ্ণতা, পানির কি বলে যে স্ফীত হচ্ছে, পানি বেড়ে যাচ্ছে, উপকূলীয় অঞ্চল কি বলে হুমকির সম্মুখীন, এবং বিভিন্ন সময় বড় বড় প্রাকৃতিক দুর্যোগ, খরা, তারপরে জলোচ্ছ্বাস, বন্যা বা আরো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এগুলার সৃষ্টি হচ্ছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোও কিন্তু পরোক্ষভাবে বাজারজাতকরণ কার্যক্রমকে পরিবেশ দূষণের উচ্চ মাত্রার কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, সরকারি হস্তক্ষেপ। প্রাকৃতিক সম্পদ, এটা রাজনৈতিক মানে কি বলে যে প্রাকৃতিক বিষয়ে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ যেমন সমুদ্রের মানে কি বলে যে বিশুদ্ধতা, পানির বিশুদ্ধতা রক্ষা করা, নদীর কি বলে নাব্যতা রক্ষা করা, নদীর ড্রেজিং করে নদীর কি বলে যে নদীর পানির বিশুদ্ধতা রক্ষা করা, মাটি দূষণ থেকে রক্ষা করা, এই সমস্ত, অথবা কি বলে যে বনজ সম্পদ রক্ষা করা। তাহলে এগুলো কিন্তু একান্তই প্রাকৃতিক বিষয়, এবং এগুলাকে রক্ষা করার দায়িত্বে সরকারি সংস্থা এগিয়ে আসেন। কিন্তু এগুলা বিষয়টা হচ্ছে প্রাকৃতিক, এবং এমনতর মানে সমষ্টিক চেঞ্জ যেটা প্রাকৃতিক বিষয়, এইগুলা কিন্তু বাজারজাতকরণ কার্যক্রমকে বা একটা কোম্পানির কার্যক্রমকে কি করতে চায়, প্রভাবিত করে থাকে পরোক্ষভাবে। তারপরে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, তারপরে হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ বলতে যেটা বোঝায় যে বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে যে মানুষের জীবনযাত্রার সাথে সংশ্লিষ্ট পণ্য উপযোগী বা সর্বশেষ মানে যুগোপযোগী বা সর্বশেষ উপযোগিতা সম্পন্ন পণ্য উৎপাদন করতে গিয়ে সেখানে সবচেয়ে বড় অবদান হচ্ছে বিজ্ঞানের, এবং বিজ্ঞান নব আবিষ্কার সাথে সংশ্লিষ্ট যে সেটা হচ্ছে প্রযুক্তির কি বলে যে সাথে জড়িত যেমন বিষয়গুলো, সেগুলো হচ্ছে প্রযুক্তি পরিবর্তনের দ্রুততা, তারপর হচ্ছে অসীম সুযোগ, তারপর হচ্ছে গবেষণা এবং উন্নয়ন খাতে উচ্চ বাজেট, এমনতর বিষয়গুলো। প্রযুক্তি পরিবর্তনের দ্রুততা বলতে যে আমরা দেখি যে প্রতিনিয়ত কোম্পানিগুলা তাদের মানে পণ্যর ভোক্তা উপযোগী বা ক্রেতা উপযোগীকরণ করতে গিয়ে প্রতিনিয়ত পণ্যের মধ্যে অবসলেন্সি বা অচলায়তন আসতেছে। কেননা যে প্রতিনিয়ত পণ্য নতুন বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য আসতেছে, প্রচলিত পণ্য ব্যবহার অনুপযোগী, তার ব্যবহার উপযোগিতা হারাচ্ছে। এবং এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যেমন একসময় যেটা যে রেডিও, টেলিভিশন অথবা কি বলে যে বিভিন্ন বিষয়ে যে বিজ্ঞানের যে প্রথম পর্যায়ের আবিষ্কারের যে বিষয়গুলো, এগুলো এখন মানে নব প্রযুক্তির উদ্ভাবনের ফলে আরও ভিন্ন আঙ্গিকে, যেমন বর্তমান যে সব মানে কম্পিউটার বেসড প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন সিস্টেম টোটাল কম্পিউটার বেসড বা ইন্টারনেট কানেকশন, এমনতর বিষয়ের মাধ্যমে সংযোজিত। তাহলে এমনভাবে বিষয়গুলা প্রযুক্তি পরিবর্তনের দ্রুততা, উৎপাদন টেকনোলজি, কি বলে যে বস্তুবিজ্ঞান, তারপরে রোবোটিক ফাংশন, এইভাবে চেঞ্জ হচ্ছে। প্রযুক্তি পরিবর্তনের দ্রুততা,
তারপরে হচ্ছে তোমার অসীম সুযোগ, আবার বিজ্ঞানের প্রযুক্তির কারণে আমরা কিন্তু আবার নবতর নবতর কি বলে যে পণ্য আবিষ্কার পাচ্ছি, এমন এমন চমকপ্রদ আবিষ্কার যে কি বলে যে বিভিন্ন মানুষের মৌলিক সমস্যাকে কেন্দ্র করে যোগাযোগ অথবা চিকিৎসা অথবা মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন এগুলোকে কেন্দ্র করে অসীম সুযোগের মানে বিজ্ঞানের কল্যাণে প্রযুক্তির কল্যাণে আমরা অনেক ক্ষেত্রে অনেক সুযোগ অপেক্ষা করতেছে। কোনো কোনো ক্ষেত্রে চমকপ্রদ পণ্য মানুষের একান্ত উৎপাদন একান্ত মানুষের আয়ত্তের মধ্যে, কিন্তু এগুলো কমার্শিয়ালাইজেশনে ভোক্তা শ্রেণী বা ক্রেতা শ্রেণী এগুলো খরচ বহন করতে পারে না বলেই এগুলা কি বলে প্যাটেন্ট হিসেবে কমার্শিয়ালাইজেশনে বা বাণিজ্যিকরণে বা বাজারজাতকরণ কার্যক্রমে আসতেছে না। এই হচ্ছে কি বলে যে প্রযুক্তি পরিবর্তনের দ্রুততা, তারপরে কি বলে অসীম সুযোগ, তারপরে কি বলে যে প্রযুক্তি পরিবর্তনের দ্রুততা, অসীম সুযোগ, তারপর গবেষণা উন্নয়ন খাত উচ্চ বাজেট। বর্তমানে কোম্পানি বা পৃথিবীর প্রতিনিধিত্বশীল কোম্পানিগুলা তারা যে সমস্ত পণ্য নিয়ে প্যাটেন্ট নিয়ে তারা কাজ করতেছে, তারা পণ্যের নতুন আবিষ্কার না করে তারা প্রচলিত পণ্যের মানে খুঁটিনাটি দিকগুলা পরিবর্তন করে তারা ওই পণ্য নিয়ে বাজারে বজায় রাখতে চায়। কারণ নতুন পণ্য নিয়ে আসলে সেটা মানে অল্প সময়ে বা মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানে ক্রেতা শ্রেণীর যে আয়ের পরিবর্তন এবং ক্রেতা শ্রেণী ওই মূল্য দিয়ে পণ্য না ক্রয় করতে পারলে উৎপাদন কাজে আসবে না, তাই তো তারা উৎপাদন করে না, তাই তো তারা মানে কি বলে ছোটখাটো মান নিয়ন্ত্রণের প্রতি গুরুত্ব দেয়। আবার কোনো কোনো কোম্পানি যেটা যে গবেষণা উন্নয়ন খাত উচ্চ বাজেট, যেমন বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন প্রতিনিধিশীল কোম্পানি আগে যেখানে ব্যক্তি পর্যায়ে গবেষণা বা কোনো সমস্যা সমাধানের জন্য মানুষের মৌলিক সমস্যা বা সমস্যা সমাধানের যে ব্যক্তি পর্যায়ে চেষ্টা হতো, কিন্তু বর্তমানে কিন্তু সেই চেষ্টাটা হয় প্রাতিষ্ঠানিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে। যেমন পৃথিবীতে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন খাতে উন্নয়নের জন্য ফেডারেল বাজেট, আমেরিকা সবচেয়ে বেশি রাষ্ট্রীয় বাজেট দিয়ে থাকে। আমাদের দেশেও মানে বিভিন্ন যে মন্ত্রণালয় আছে, যেমন বিজ্ঞান এবং প্রকৌশল খাত বা বিভিন্ন খাতে এভাবে রাষ্ট্রীয় বাজেট দেওয়া হয়ে থাকে। তাহলে গবেষণা উন্নয়ন খাত উচ্চ বাজেট এবং ছোটখাটো মান উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ, এমনভাবে এই বিষয়গুলো মিলেই হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ, এবং প্রযুক্তিগত পরিবেশ ও বাজারজাতকরণ কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে। তারপর হচ্ছে রাজনৈতিক পরিবেশ ও বাজারজাতকরণ কার্যক্রমকে প্রভাবিত করে। একটা দেশ তার যে মানে জনগণ দ্বারা স্বীকৃত যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। সেই রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে দেশের ভোক্তা শ্রেণী বা দেশের ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে যে ভোক্তার স্বার্থ রক্ষা করা, ভোক্তার অধিকার রক্ষা করা, তারপরে মানসম্মত পণ্য উৎপাদন, যেমন আবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, বিশুদ্ধ খাদ্য নিয়ন্ত্রণ আইন, যা ওজন এবং পরিমাপ নিয়ন্ত্রণ আইন, ট্রেডমার্ক অ্যাক্ট, প্যাটেন্ট অ্যাক্ট, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ব্যবসা কার্যক্রমকে নিয়ন্ত্রণকারী বিভিন্ন প্রতিষ্ঠান তার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে কি করে থাকে, প্রভাবিত করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে। আর নিয়ন্ত্রণ করলেই বাজারজাত কার্যক্রম কি হয়ে থাকে, প্রভাবিত হয়ে থাকে। তাই তো রাজনৈতিক পরিবেশ। তারপরে হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। সংস্কৃতি বলতে বোঝায় একটা দেশে প্রচলিত মানুষের যে রীতি, একটা দেশে প্রচলিত মানুষের আচার ব্যবহার, রীতিনীতি, কৃষ্টি, কালচার, মূল্যবোধ, এমনতর বিষয়টাকে সাংস্কৃতিক বিষয় হিসেবে বলা হয়। এবং সাংস্কৃতিক বিষয় একটা হলে সাংস্কৃতিক বিষয়টা দুইটা দিকে, একটা হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধের স্থিরতা আর একটা হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন। একটা দেশ বা একটা অঞ্চল বা একটা জনগোষ্ঠী যে সমস্ত বিশ্বাস মূল্যবোধে তারা অভ্যস্ত, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, জাতিগত দৃষ্টিকোণ থেকে তারা যেভাবে অভ্যস্ত, তারা ইচ্ছা করলেই মানে ভোগ প্রবণতা বা ভোগ বিলাসে বা ভোগ প্রবণতার দৃষ্টিকোণ থেকে ইচ্ছা করলে তারা অন্য কোনো বিষয়কে সহজে গ্রহণ করতে পারে না। আবার কোনো দেখা যাচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক মূল্যবোধ পরিবর্তন, আবার সারা বিশ্বে যে কি বলে সাংস্কৃতিক মূল্যবোধ পরিবর্তন হওয়া কিন্তু থেমে নাই, যার কারণে সাংস্কৃতিক মূল্যবোধের মধ্যে পরিবর্তন আসে। তাই তো আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন এগুলোকে কেন্দ্র করে যে সমস্ত ব্যবহার উপযোগী পণ্য সামগ্রী আমাদের চলাফেরায় যে সমস্ত মানে ভোগ প্রবণতা আমরা যেভাবে অভ্যস্ত, তার থেকে আঞ্চলিক অবস্থা থেকে আমরা বিভিন্ন
যেমন আমাদের ফ্যাশন প্রবণতা, পোশাক আশাক, তারপরে কি মানে বিনোদন, এই খাদ্য পরিধেয় সব ক্ষেত্রেই আমরা মানে ভিন্ন বিজাতীয় ব্যবহার প্রবণতার অস্তিত্ব লক্ষ্য করতে পাই। তাহলে এইভাবে হচ্ছে, এবং এই বিষয়গুলোর পরিবর্তনগুলো বাজারজাতকে নিয়ন্ত্রণ না থাকলেও এই সমস্ত পরিবর্তন সময় বাজারজাতকারীকে অবলোকন করতে হয় এবং পরিবর্তনশীল অবস্থার সাথে সামঞ্জস্য রেখেই তাকে চলতে হয়। এই হচ্ছে বাজারজাতকরণ সামষ্টিক পরিবেশ। এবং সামষ্টিক পরিবর্তন সময় আমরা অল্প সময় কিন্তু টিউটোরিয়াল ক্লাসের কার্যক্রম হিসেবে আমরা এভাবে বলতে হচ্ছে। তাই তো এই সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ বাজারজাত কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে। এবং সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ, আমি আবার বলছি, সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ হচ্ছে জনসংখ্যা বিষয়ক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। এগুলো বাজারজাতকরণ, যেটা সেকেন্ড সিলেবাসে আলোচনার বিষয়, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এনভায়রনমেন্ট অন মার্কেটিং, তার আলোচনা। লাস্ট আলোচনা যেটা এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে রেসপন্ডিং টু দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট। রেসপন্ডিং টু দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট বলতে যেটা বোঝায়, মানে বর্তমান বিশ্বে যে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলা তাদের কার্যক্রম, তারা মানে কি বলে, বাজারজাতকরণ পরিবেশকে কিভাবে অবজার্ভ করে। কোনো প্রতিষ্ঠান আছে কোনো ঘটনা ঘটায়, আবার কোনো প্রতিষ্ঠান আছে যে ঘটনা যা ঘটে তা দেখে, আবার কেউ আছে যে ঘটনা ঘটে তার আলোকে নিজে বিস্মিত হয় বা অভিভূত হয়। তাহলে কেউ আছে যে পরিবর্তনশীল অবস্থার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে বা সামঞ্জস্য রক্ষা করে নিজের কর্মসূচির মধ্যে পরিবর্তন আনে। আবার কেউ আছে যে নিজের পলিসি বা নিজের নীতিকে গুরুত্ব দিয়ে নিজের পলিসি বা নীতি বাস্তবায়নের জন্য সেখানে যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সাথে ওইভাবে যোগাযোগ করে নিজের পলিসি বা নিজের নীতিকে অক্ষুণ্ণ রেখে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে চায়। আবার কেউ আছে যে পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করতে চলে যায়। আর এটাকে বলা হচ্ছে রেসপন্ডিং টু দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট। তাহলে মোটামুটি এই আলোচনার মাধ্যমে আমরা বাজারজাতকরণ পরিবেশ, যেটা দ্বিতীয় চ্যাপ্টার বা অধ্যায়ের আলোচনা আমরা শেষ করলাম। তোমরা সিলেবাস দেখে বাজারজাতকরণ নীতিমালা, প্রিন্সিপাল অফ মার্কেটিং, যেটা বাজারজাতকরণ প্রিন্সিপাল অফ মার্কেটিং, বাজারজাতকরণ নীতিমালা, মার্কেটিং প্রথম পত্র, বিবিএস প্রথম বর্ষের এই দ্বিতীয় চ্যাপ্টার, যেটা মার্কেটিং এনভায়রনমেন্টের উপর আমরা আলোচনা করলাম। তোমরা মূল বই দেখে, পাঠ্য বই দেখে, বিষয়বস্তু দেখে, অধ্যায়ের সিলেবাসের আলোকে বিষয়বস্তু দেখে, টপিকস দেখে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে। এবং আমরা বলে রাখি যে তোমাদের যেহেতু প্রশ্ন হচ্ছে তিনটা ক্যাটাগরিতে, ব্রিফ, শর্ট এবং ব্রড, অর্থাৎ সংক্ষিপ্ত, ছোট এবং বড় প্রশ্ন, তাহলে মানে একটা অধ্যায়ের আলোচনার যে বিষয়গুলো আছে কোনোটাকে একবারে উপেক্ষা করার কোনো বা বাদ দিয়ে পড়ার কোনো জো নাই। তাহলে ভালোভাবে সব টপিক্সই বিষয়বস্তু আকারে অধ্যয়ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে অধ্যয়ন করো। এটাই আজকের এই পর্যন্তই। আমরা পরবর্তী সেটা আমরা কী বলে কনজিউমার বিহেভিয়ার চ্যাপ্টারের উপর আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো।